জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। তিনি বলেন, বাংলার মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশে তিনি সব কথা বলেন। বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির, পরে বসে বক্তব্য প্রদান করেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। প্রায় 2 দশক পর জামাত ইসলামীর এই জাতীয় সমাবেশ, তাই দলটির নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। ভোরের আলো ফোটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সময়ের ব্যবধানে মৎস্য ভবন, কাকরাইল, শাহবাগ, পল্টন সহ পার্শ্ববর্তী সবগুলো সড়ক এবং অলিগলি পরিপূর্ণ হয়ে যায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা জামাত কর্মীদের পদচারণায়। লাখো জনতার উপস্থিতিতে সভাপতির বক্তব্যের শুরুতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। তার প্রথম প্রমাণ হচ্ছে এরপর আবারও দাঁড়িয়ে বক্তব্যের চেষ্টা করেন জামাত আমির, তবে কিছুক্ষণের মধ্যে আবারও অসুস্থ হয়ে পড়েন। তাহলে এরপর কয়েক মিনিটের ব্যবধানে শেষ পর্যন্ত বসেই নিজের বক্তব্য শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। এর আগে একে একে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য শীর্ষ নেতারা। আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। আমাদের যে 10 জন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে, 5 জন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে 5 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ কি করছে বলতে চাই না, তারা গন কেস, তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই, তারা একেবারে অপ্রাসঙ্গিক। আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই, হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। জামাতের 7 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে সমাবেশে বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। এছাড়া 24-এর অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও বক্তব্য রাখেন। পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার সহ 7 দফা দাবিতে জামাতের আজকের এই সমাবেশে সারা বাংলাদেশ থেকে দলটির লাখ লাখ নেতাকর্মী অংশ নিয়েছেন। তারা জানিয়েছেন 10,000-এর বেশি বাস, লঞ্চ, ট্রেন সহ পায়ে হেঁটে ব্যক্তিগত গাড়িতে সব বয়সী পুরুষ আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। তাদের দাবি, আগামী নির্বাচনে তাদের এই 7 দফা দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোনো দেশপন্থী শক্তির আর জায়গা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলেন। ইসলামী মূল্যবোধ ও জাতিসত্তার ইতিহাস ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা। ইলিয়াস মাতবরের রিপোর্ট।
জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সময় বাড়ার সাথে সাথে উদ্যানের পার্শ্ব সড়ক, সাপিয়ে শাহবাগ পল্টন সহ আশপাশের সড়ক বিস্তীর্ণ হয় জনস্রোত। সবাই আগে শহীদদের বিচার পরেই নির্বাচন আমরা চাই। আজকে ঢাকায় এটা প্রমাণ করতেছে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এটা জানান দেওয়ার জন্য আমরা আসছি। শহীদের বিচার আগে হবে, ওদের পুনর্বাসন হবে, পৃথিবীকে আমরা দেখিয়ে দিতে চাবেন অন্যায়ের বিরুদ্ধে যারা জিহাদ করছে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। সমাবেশে একাত্মতা প্রকাশ করতে আসা রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্যে কোনোভাবেই আগামীতে দেশে ফ্যাসিবাদী শাসনের সুযোগ না দেওয়ার কথা তুলে ধরেন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ধর্ম পালনের কারণে কোন মানুষের প্রতি আর কোন জুলুম আমরা হতে দেব না। 7 দফা দাবি করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে দেখেছে এটা দেশের জন্য মঙ্গল এবং এদের বাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরোপুরি এটা সমর্থন করি। ঐক্যমতের ভিত্তিতে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন বক্তারা। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। ফ্যাসিস্ট বিরোধী 24-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো। নির্বাচনের আগেই গেল 1.5 দশকের গুম খুন এবং 24-এর গণহত্যার বিচারের দাবি করেছেন শহীদদের স্বজনরা। আমি সরকারকে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনারা অতি দ্রুত এই জুলাই প্রক্লেমেশন দেন, শহীদ এবং আহত ভাইদের পুনর্বাসন করেন। তা না হলে বাংলার জনগণের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে আর কোনো তালবাহনা করবেন না। আপনারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবেন। লাখ মানুষের উপস্থিতিতে সভাপতি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে শেষ হয় জাতীয় সমাবেশ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের একাংশের সাথে মিশে একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করে কেউ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কৃষিবিদ ইনস্টিটিউটে স্মরণ সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। তিনি বলেন, কোনো অজুহাত দেখে নির্বাচন যাতে বিলম্বিত করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি জনগণের প্রতি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি, সকলের প্রতি জানাই আহ্বান। একদলীয় শাসনের অবসান ঘটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। দলের শীর্ষ নেতারা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের ঋণ শোধ করতে কাজ করে যাবে বিএনপি। যে পরিবারগুলো আজকে তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাটা আমাদের। আমার বাড়ি রাস্তার পাশে, ভালো লাগে না, একটু দেখি না কারা যায়, তো খবর নিলাম যে ওখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। গতকাল দেখলাম আরেকটা দলের পদযাত্রা করা হয়েছে, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে। ইউসুফ আলী, মাই টিভি।
ঢাকা। নির্বাচন নিয়ে দেরি করায় গণঅভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হবার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন যত সামনে আসবে গুজব তত বাড়বে। অন্যদিকে নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়া ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। তারা কিভাবে ছাত্রীদেরকে রক্ষা করেছে, মা বোনদেরকে রক্ষা করেছে, সেই স্মৃতিগুলোকে তারা কোনোদিন বলতে পেরেছে? যাতে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার যে যাত্রা শুরু করেছে, যাতে সেটাকে আমরা সম্পন্ন করতে পারি, তাহলে দেশ বেঁচে যাবে, জনগণ বাঁচবে। বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা। সভায় অংশ নিয়ে নির্বাচন দেরি হলে গণঅভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হবার সুযোগ পাবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গোড়াতে হচ্ছে, এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে এক হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাবারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। আমরা সবাই একটা বিষয়ে একমত হই যে আমাদের এই দেশকে, আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না। অন্যদিকে চট্টগ্রামে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে নির্বাচিত সরকার ছাড়া পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে, আর কোনো পথ নাই। একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ ৫ আগস্টের পরেই সবাই বিভক্ত হয়ে পড়েছে মন্তব্য করে নির্বাচন যতই ঘনিয়ে আসবে গুজব তত বাড়বে বলে মন্তব্য করেন। এখন আমরা পরস্পর ডেমোক্রেটিক ফোর্সগুলো বিভক্ত হয়ে পড়ছি। এখনো নির্বাচনের কোনো সামনে ৩ তারিখ ঘোষণা হয়নি, হালকা হালকা আমরা শুনতে পাচ্ছি আর কি হবে হবে বা। তো সেই অবস্থার মধ্যেই সবাই পিয়ার পিয়ার করে চিল্লাচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র সবকিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, জনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। দুপুরে কক্সবাজারে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার থেকে শুরু হলো চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি। শনিবার দুপুর ১টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। এতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরি ও শহীদ দৌলত ময়দানে আসেন তারা। পরে আয়োজিত জনসভায় কথা বলেন এনসিপি নেতৃবৃন্দ, জানান জনগণের বাংলাদেশ, জনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে। পেনাল্টি যারা দিবে তাদেরকে রেড কার্ড দেখাতে হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র এসব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দিব না।
কক্সবাজারে কোনো নতুন কোনো গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। হাসিনা মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না উল্লেখ করে তিনি রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করতে প্রধান উপদেষ্টা ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। এরপর কক্সবাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানের আতিকুর রহমান তিতাস, মাই টিভি। খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, 2024 সালের জুলাই আন্দোলনে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার নতুন ষড়যন্ত্রে পাতা ফাঁদে পা দিয়েছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বিকেলে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠান নামে বাংলাদেশ ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে। এ সময় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করছে। মোট হচ্ছে আমরা দেখেছি হচ্ছে 8টা বিষয়ে অলরেডি কনসেনসাস এসেছে, 7টা বিষয়ে কথাবার্তা হচ্ছে, আর 3টা বিষয়ে এখনো সেরকম কথা হয়নি। বাট আমরা মনে করি প্রত্যেকটা বিষয়েই খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে এবং এর পরে যেটা যে আমরা আশা করব যে জুলাই সনদটাও সবাই সাইন করবেন। করার পরে আমরা সবাই নির্বাচনের পরিবেশে ঢুকবো এবং আমি বলছি তো এই নির্বাচন কোনো পিছানোর কোনো নাই, এটা নির্বাচন হবেই এবং খুব ভালোভাবে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়। মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। Army has a very close relation with engineering. You can find that over the period of time, Bangladesh Army has produced great engineers, and some of them are sitting in the front line. And you can often find that some of the greatest projects have been executed by Army engineers. গোপালগঞ্জে 14 ঘন্টা শিথিল থাকার পর আবারও কারফিউর সময় বাড়ানো হয়েছে। জেলাটিতে আজ রাত 8টা থেকে আগামীকাল রোববার সকাল 6টা পর্যন্ত কারফিউ চলবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। এর আগে আজ ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে কারফিউর সময় বাড়ানো হলো। আজ কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে জেলার জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। রাস্তাঘাট ও বাজারে লোকসমাগম বাড়তে দেখা গেছে, পাশাপাশি গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সবশেষ গতকাল শুক্রবার গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওই দিন সন্ধ্যা 6টা থেকে আজ শনিবার সকাল 6টা পর্যন্ত জেলায় কারফিউ চলে। গোপালগঞ্জের ঘটনায় দায় কার তা গঠিত তদন্ত কমিটির রিপোর্টে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, গোপালগঞ্জে মৃত্যু হওয়া 4 জনের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি। গতকাল ঢাকা মেডিকেলে যিনি মারা গেছেন তার ময়নাতদন্ত হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 3rd টার্মিনালের নির্মাণ কাজ 99.18% শেষ হয়েছে।
কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে বলেও জানান তিনি। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কীভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। রংপুর সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে গ্যাস ট্যাঙ্ক মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত সহ 10 জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস জানায় দুপুরে ট্যাঙ্ক ওয়েল্ডিংয়ের সময় হঠাৎ করে বিস্ফোরণ হয়, ট্যাঙ্ক ফেটে উড়ে যায়। এ সময় ফিলিং স্টেশনের কাউন্টার, স্টেশনে থাকা প্রায় 13টি মাইক্রো অ্যাম্বুলেন্স, রাস্তায় চলাচল করা একটি যাত্রীবাহী বাস ও পার্শ্ববর্তী বাড়ির টিনের চাল ভেঙে যায়। এই ঘটনায় আহত 7 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। চাইলেই শ্রমিককে কালো তালিকাভুক্ত করতে পারবে না কারখানা মালিক। বর্তমান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বিকেলে সাভারে গ্যান্ডা বালু মাঠে শহীদদের স্মরণে জুলাই পুনর্জাগরণ 2025 উপলক্ষে শ্রমিক সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রতিটি কারখানায় কমপক্ষে 5টি করে ট্রেড ইউনিয়ন করবার অধিকার রয়েছে শ্রমিকদের। পরে সিবিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে। মিনিমাম 5টি ট্রেড ইউনিয়ন একটি জায়গায় করবে, পরে একটি সিবিআই নির্বাচনের মাধ্যমে সিবিআই নির্ধারিত হবে, তারাই সরকারের সাথে শ্রমিকদের পক্ষে যা দাবি দেওয়া আছে সেগুলো উত্থাপন করবেন এবং তারাই হবেন বার্গেনিং এজেন্ট। এবার প্রবাসের সংবাদ। সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জাতীয় কারিকুলামের 2025 সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের বাংলাদেশ কনসুলেটের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের করা হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, কনসুলেট জেনারেল হল রুমে কনসুলেট জেনারেলের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। কনসাল জেনারেল মিয়া মাইনুল কবিরের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বাংলাদেশ কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কাউন্সিলর লেবার আরিফুজ্জামানের সঞ্চালনায় 26 জন কৃতি শিক্ষার্থীরা সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান গ্রহণ করেন। এই প্রথম বাংলাদেশ কনসুলেট পক্ষ থেকে এই সুন্দর একটি আয়োজন করা হয়।